হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপ্তি পৃথিবী। আজ আমি আবার একটি নতুন গল্প নিয়ে ফিরে এলাম। গল্পটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। বহুদিন পরে নিজের দেশের বাড়িতে ঘুরতে এসেছে রক্তিম। দেশের বাড়ি মানেই চোখ ঝুরানো সব ধানের ক্ষেত, অতি প্রাচীন বট, অশ্বত্থ গাছ, বাড়ির সংলগ্ন বড় দিঘি, গ্রামের এক কোণায় থাকা চণ্ডীমণ্ডপ। প্রত্যেক বাড়িতেই নিম গাছ, তুলসী বেদি, মাঝে মাঝে পথের দুপাশে শেওড়া ও বাবলা গাছ, ঘন অন্ধকার বাঁশবাগান ও গ্রাম সংলগ্ন এক মহা শ্মশান। আছে গ্রামের ধার দিয়ে বয়ে যাওয়া ইছামতি নদী, আর আছে গ্রামের একপাশে গভীর বাঁশবাগান সংলগ্ন অঞ্চলে মা কালরাত্রির মন্দির। মা কালরাত্রি নবদুর্গারই এক রূপ। প্রকারান্তরে সৃষ্টিকল্পে এনার আবির্ভাব হয়। ইনি আদি পরাশক্তি। যাই হোক, দেশের বাড়িতে রক্তিম বহুদিন পরে আসায় পরিবারের ও আত্মীয় স্বজনদের আনন্দ আর ধরে না। কোনো দিন দিঘি থেকে চিপে ধরা তাজা রুই, কোনো দিন দেশি মুরগি কি হাঁসের মাংস, ভালো খাওয়া দাওয়া একটা না একটা লেগেই আছে। একসময় হঠাৎই রক্তিমকে নিমন্ত্রণ করে বসল তার প্রাণের বন্ধু কৃষাণু। কৃষাণুদের বাড়িতে আজ জোর খাওয়া দাওয়া, রাতের বেলায় নিমন্ত্রণ। অনেক দিন পরে কৃষাণুদের বাড়ি যাবে রক্তিম। রক্তিমের মা রক্তিমকে বারণ করতেও পারছেন না, বাধাও দিতে পারছেন না। যেতে পড়বে চৌধুরীদের বাঁশবাগান, বাবলাতলা। জায়গাগুলো ভালো নয়, প্রচুর ভয়ের গল্প শোনা যায় ওই জায়গাগুলো নিয়ে। ওখানে আছে এক পরিত্যক্ত কবরস্থান। যাই হোক, ছেলে অনেক দিন পর বন্ধুর বাড়িতে যাচ্ছে, ভগবানের ভরসায় রক্তিমকে ছাড়লেন মা। যাই হোক, কৃষাণুদের বাড়িতে প্রচুর খাওয়া দাওয়া ও হই হুল্লোড়ের পর ফিরে আসছে রক্তিম। আজকে রাত আবার পূর্ণিমার রাত। পূর্ণিমার চাঁদের আলোয় বাঁশবাগানকে কেমন যেন রোমান্টিক বলে মনে হচ্ছে। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মা গো আমার শোলক বলা কাজলা দিদি কই। ছোটবেলায় কবিতার লাইন মনে পড়ে গেল রক্তিমের। গায়ের স্কুলে সন্তোষবাবু পড়াতেন, কিন্তু রক্তিমের এই রোমান্টিক ভাব বেশিক্ষণ টিকল না। কারণ কিছুক্ষণ পরে বাঁশবাগান থেকে ভেসে এলো এক অপার্থিব পাশক গঙ্গানি। বুকের রক্ত জল হয়ে গেল, কিন্তু বাঘ তো এদিকে নেই। এটা কোন জন্তুর গর্জনের শব্দ, সেটা শোনার জন্য বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল রক্তিম। আর কিছুক্ষণ পরেই দেখতে পেল সেই গর্জনের মালিককে। না মানুষ, না জানোয়ারও না, দীর্ঘকায় দুপে মানুষের মতোই সামান্য ঝুঁকে আছে, কিন্তু কদাকার মুখটা ভাল্লুক বা নেকড়ের মতো, লাল চোখে আদিম জিঘাংসা, কুকুরের মতো লম্বাটে কান, রোমশ শরীর। ষষ্ঠেন্দ্রিয় বলে উঠল রক্তিমকে পালাতে হবে। দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে পালাতে লাগলো রক্তিম। বেশ বুঝতে পারছে পথভ্রষ্ট হয়েছে। পিছনে শুকনো পাতার উপর ভারী পায়ের মচমচ শব্দে বুঝতে পারছে শিকারি ছুটে আসছে। এই তো সামনে এক ভগ্নপ্রায় মন্দির। এই মন্দিরের ভেতর আশ্রয় নিলে কেমন হয়। জোরে হাওয়া বইতে শুরু করছে। ওইদিকে নরপিশাচ তার কাছাকাছি চলে এসেছে। রক্তিম আর না ভেবে মন্দিরের চাতালে উঠে পড়ল। হঠাৎই ঘটল সে আদিদৈবিক ঘটনা। মন্দিরে অপূর্ব ঘণ্টাধ্বনি শুরু হলো। এক দিব্যজ্যোতিতে ভরে গেল চারিদিক। ওই তো এক দেবী মূর্তি, উন্মুক্ত কেশা, চতুর্ভুজা, শ্যামবর্ণা, অনেকটা মা কালীর মতোই। ইনি মহাকালী কালরাত্রি। দেবীর বাহন শ্রীগাল। এদিকে চাঁদের দিকে তাকিয়ে অদ্ভুত স্বরে ডেকে উঠল সেই পিশাচ। তারপর অনেকটা চতুষ্পদ প্রাণীর মতোই লাফ দিল রক্তিমকে লক্ষ্য করে। কিন্তু তার আগেই ছিটকে গেল মায়ের হাতের দিব্য খড়গ। মুহূর্তেই সেই ঘূর্ণায়মান খড়গ পিশাচের শিরচ্ছেদ করে আবার ফিরে এলো দেবীর হাতে। ঘটনার ঘনঘটায় স্তম্ভিত রক্তিম। কিন্তু মৃত জানোয়ারটার দেহ একটু একটু করে বদলে যাচ্ছে কেন? এ যে পরিণত হচ্ছে মানুষে। আরে, এ যে তারই প্রিয় স্যার সন্তোষবাবু। বাড়ি ফিরে সব কথা মাকে জানালো রক্তিম। কথা ছড়িয়ে পড়ল সারা গ্রামে।
গ্রামের মানুষ অবাক। চায়ের দোকানে শুরু হলো আলোচনা। সন্তোষ স্যার অসুস্থ হয়ে পড়েছিলেন সত্য, কিন্তু তিনি পিশাচে পরিণত হয়েছিলেন। তাহলে এর আগে চৌধুরীদের বাঁশবাগান থেকে পূর্ণিমার রাতে যে জানোয়ারের অপার্থিব হিংস্র রক্ত জল করা গর্জন শোনা যেত, সেটা তাদের প্রিয় সন্তোষ স্যারেরই। আগের খুনটা তাদের গর্ব সন্তোষ স্যারই করেছিলেন। রক্তিমের মা একটাই জিনিস বুঝতে পেরেছেন, খুনি পিশাচের হাত থেকে তার ছেলের প্রাণ রক্ষা মা কালরাত্রিই করেছেন। এজন্য পরের দিন তিনি পূজা দিতে গিয়েছিলেন রক্তিমকে নিয়ে দেবী কালরাত্রির মন্দিরে। নমস্কার, আজকের গল্পটি এখানে শেষ করছি।